আসসালামু আলাইকুম এবং সুপ্রভাত। আপনাদের সকলকে আমাদের এই বিশেষ সংবাদ আলোচনায় স্বাগত জানাই। আজ আমরা কথা বলব বাংলাদেশের সকল সরকারি চাকরিজীবীর জীবনের সাথে সরাসরি সম্পর্কিত একটি বিষয় নিয়ে। সেটি হল নবম জাতীয় পে স্কেল। আজকের এই প্রতিবেদনটি একটু আলাদা, কারণ আজ আমরা শুধু খবর পড়ব না, আমরা বিশ্লেষণ করব কেন এই পে স্কেল এত দেরিতে এলো, কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন, গেজেট প্রকাশে আর কতটুকু সময় বাকি, এবং গেজেট প্রকাশ হলে আপনার জীবনে কি পরিবর্তন আসবে। তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের বিস্তারিত আলোচনা। শুরুতেই আজকের সবচেয়ে বড় খবরটি বলে নিই। আজ বৃহস্পতি ২৫শে জুন ২০২৬ তারিখে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সভাপতিত্বে নবম পে স্কেল নিয়ে গঠিত সচিব কমিটির একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকটি কেন ঐতিহাসিক? কারণ এই বৈঠকে জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ পর্যালোচনা করে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। অনেক বছরের প্রতীক্ষার পর আজ এই কমিটি বসে একটার পর একটা সিদ্ধান্ত নিয়েছে, যা লক্ষ লক্ষ পরিবারের ভবিষ্যৎকে নতুনভাবে সংজ্ঞায়িত করবে। কমিশনের সুপারিশ নিয়ে বিস্তারিত জানা দরকার, কারণ চূড়ান্ত গেজেট এই সুপারিশের ভিত্তিতেই তৈরি হবে। সুপারিশে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে সর্বনিম্ন বেতনের ক্ষেত্রে। বর্তমানে ২০তম গ্রেডে একজন কর্মচারী মূল বেতন পান ৮,২৫০ টাকা। কমিশন এটি বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করেছে। একটু হিসাব করলে বোঝা যায় এটি প্রায় ১৪২% বৃদ্ধি, অর্থাৎ সবচেয়ে কম বেতনের কর্মচারীর বেতন প্রায় আড়াই গুণ হয়ে যাবে। সর্বোচ্চ বেতনের ক্ষেত্রে প্রথম গ্রেডে বর্তমান মূল বেতন ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। এটিও প্রায় দ্বিগুণ। সামগ্রিকভাবে কমিশন ১০০ থেকে ১৪২% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করেছে। কিছু ক্ষেত্রে এই বৃদ্ধির হার ১৪০ থেকে ১৪৭% পর্যন্তও হতে পারে। বেতন গ্রেডের কাঠামো পরিবর্তনের বিষয়টিও কমিশনের সুপারিশে গুরুত্বের সাথে এসেছে। বর্তমানে ২০টি গ্রেড রয়েছে। কমিশন বেতন বৈষম্য কমাতে এই সংখ্যা কমিয়ে ১৬ বা ১৪টিতে আনার জোরালো প্রস্তাব করেছে। এটি বাস্তবায়িত হলে বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি লাভবান হবেন। পেনশনের ক্ষেত্রে কমিশনের সুপারিশ অনুযায়ী টানা ১৫ বছর চাকরি করলে স্বেচ্ছায় পেনশন সহ অবসর নেওয়ার সুযোগ পাবেন কর্মচারীরা। বর্তমানে এই সুযোগ নেই। এই পরিবর্তন অনেক মানুষের জীবনকে সরাসরি প্রভাবিত করবে। আজকের বৈঠকে কি কি সিদ্ধান্ত হলো এবং কি বাকি রইল, আজকের বৈঠকের ফলাফল নিয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। সবচেয়ে বড় অর্জন হল জনপ্রশাসন সংক্রান্ত পে কমিশনের সুপারিশ চূড়ান্ত করা হয়েছে। এর মানে হল সাধারণ সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন কাঠামো কেমন হবে সেটি নীতিগতভাবে ঠিক হয়ে গেছে। বেতন বৃদ্ধির ৩টি বিকল্প নিয়ে আলোচনা হয়েছে। প্রথম বিকল্পে সকলের মূল বেতন একযোগে ৫০% বৃদ্ধি করার কথা আছে। দ্বিতীয় বিকল্পে প্রথম থেকে নবম গ্রেডে ৪০% এবং দশম থেকে ২০তম গ্রেডে ৬০% বৃদ্ধির কথা বলা হয়েছে। এই দ্বিতীয় বিকল্পটি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এতে নিম্ন গ্রেডের কর্মচারীরা তুলনামূলকভাবে বেশি সুবিধা পাবেন। তৃতীয় বিকল্পে নিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন ১০০%, অর্থাৎ দ্বিগুণ করার চিন্তা আছে। একাদশ থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৈষম্য দূর করতে একটি বিশেষ রোডম্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তৃতীয় শ্রেণী ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা দীর্ঘদিন ধরে উচ্চতর গ্রেডের তুলনায় বৈষম্যের শিকার। এই বৈষম্য দূর হলে সমাজের সবচেয়ে প্রান্তিক কর্মীরা উপকৃত হবেন। বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বর্তমান বাজার পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে উল্লেখযোগ্য হারে বৃদ্ধির বিষয়টিও বৈঠকে গুরুত্বের সাথে আলোচিত হয়েছে। আইনি ভেটিংয়ের মাধ্যমে পে স্কেল সংক্রান্ত পুরনো বিধিমালা সংশোধন করার সিদ্ধান্ত হয়েছে। এটি জরুরি, কারণ নতুন বেতন কাঠামো চালু করতে হলে পুরনো আইনি বাধাগুলো দূর করতে হবে। ডিজিটাল প্ল্যাটফর্ম আইবাস প্লাস প্লাসের মাধ্যমে নতুন বেতন হিসাবের কাজ দ্রুত ও নির্ভুলভাবে করার পরিকল্পনাও নেওয়া হয়েছে। এখন যে বিষয়গুলো বাকি রয়েছে সেগুলো হল বিচার বিভাগের বেতন কাঠামো এবং সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো। এই দুটো বিষয়ে আজকের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। এই দুটো বিষয় চূড়ান্ত করতে আরেকটি বৈঠক ডাকা হবে। সেই বৈঠকেই সব মিলিয়ে গেজেট প্রকাশের পথ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। ধাপে ধাপে বাস্তবায়ন মানে আসলে কি এবং এতে কার কি হবে? নবম পে স্কেল একসাথে পুরোপুরি দেওয়া হবে না, ধাপে ধাপে দেওয়া হবে। এই বিষয়টি নিয়ে অনেকের মধ্যে বিভ্রান্তি আছে, তাই একটু বিস্তারিত বোঝানো দরকার।
প্রথমে ৩ ধাপের কথা বলা হয়েছিল, অর্থাৎ ৩ বছরে ৩টি ভাগে বেতন বৃদ্ধি পাবে। কিন্তু কর্মচারীদের দাবির পরিপ্রেক্ষিতে ২ ধাপে করার বিষয়ে আলোচনা হচ্ছে। ২ ধাপে করা হলে প্রথম ধাপে এই বছরের ১ জুলাই থেকে মূল বেতনের ১০০% বৃদ্ধি পাবে। দ্বিতীয় ধাপে আরও কিছু বৃদ্ধি হবে পরের বছর। এই ধাপে ধাপে বাস্তবায়নের বিষয়টি কিন্তু খুব একটা খারাপ না, কারণ একসাথে এত বেশি বেতন বৃদ্ধি করলে সরকারি কোষাগারে হঠাৎ করে অনেক বেশি চাপ পড়বে, মুদ্রাস্ফীতি বাড়তে পারে, বাজারে অস্থিরতা আসতে পারে। ধাপে ধাপে বাস্তবায়ন করলে অর্থনীতিতে চাপ কম পড়ে এবং টেকসইভাবে কর্মচারীদের জীবনমান উন্নত হয়। টাকা কখন হাতে পাবেন সেই প্রশ্নের উত্তর, এটি সবার সবচেয়ে জরুরি প্রশ্ন। ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হবে মানে কি ১ জুলাইয়ে বেতন নেওয়ার সময়ই বেশি টাকা পাবেন? উত্তর হলো না। এখানে একটু সময় লাগবে, কারণ গেজেট প্রকাশ হওয়ার পরেও বেশ কিছু কাজ বাকি থাকে। প্রতিটি মন্ত্রণালয় ও বিভাগকে নতুন বেতন হিসাব করতে হবে, আইবাস প্লাস প্লাস সিস্টেমে তথ্য আপলোড করতে হবে, হিসাব যাচাই করতে হবে এবং তারপর বেতন ছাড় দিতে হবে। সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা বলছেন, ১ জুলাই থেকে পে স্কেল কার্যকর হলেও বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে ২ থেকে ৩ মাস সময় লাগবে। তার মানে সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনি বর্ধিত বেতন পাবেন, তবে সাথে জুলাই ও আগস্টের বকেয়া বেতনও একসাথে পাবেন। বাজেটে কত টাকা বরাদ্দ রাখা হয়েছে? নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য সরকার কতটা প্রস্তুত সেটা বোঝার জন্য বাজেটের দিকে তাকানো দরকার। ২০২৬ থেকে ২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট ৮৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। পেনশন ও গ্র্যাচুইটি সহ এই বরাদ্দ দাঁড়িয়েছে ১,২৫,৫১৫ কোটি টাকায়। নতুন পে স্কেলের জন্য অতিরিক্ত ৩০ থেকে ৩৫,০০০ কোটি টাকার বরাদ্দের পরিকল্পনা নেওয়া হয়েছে। এই বিশাল বরাদ্দ প্রমাণ করে যে সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের বিষয়ে সিরিয়াস। শুধু কথাই নয়, বাজেটে অর্থ রেখেই সরকার তার প্রতিশ্রুতি দেখিয়েছে। কোন গ্রেডের কর্মচারীরা কতটা উপকৃত হবেন, নতুন পে স্কেলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন, সেটি নিয়ে একটু বিশ্লেষণ করা যাক। সবচেয়ে বেশি উপকৃত হবেন নিম্ন গ্রেডের কর্মচারীরা, অর্থাৎ ১১ থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা, কারণ তাদের বেতন বৃদ্ধির হার সবচেয়ে বেশি হবে। প্রস্তাবিত সুপারিশ অনুযায়ী ২০তম গ্রেডে প্রায় ১৪২% বৃদ্ধি হবে। তার মানে একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী, যিনি বর্তমানে মাত্র ৮,২৫০ টাকা মূল বেতন পাচ্ছেন, তিনি নতুন পে স্কেলে ২০,০০০ টাকা পাবেন। মধ্যম গ্রেডের কর্মচারীরাও ভালো বৃদ্ধি পাবেন। এই গ্রেডে সাধারণত ৮০ থেকে ১০০% বৃদ্ধির সম্ভাবনা আছে। উচ্চতর গ্রেডেও বৃদ্ধি হবে, তবে হার একটু কম হবে। প্রথম গ্রেডে সর্বোচ্চ বেতন ৭৮,০০০ থেকে বেড়ে ১,৬০,০০০ হবে, যা প্রায় ১০৫% বৃদ্ধি। মূল বেতনের পাশাপাশি বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতাও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। মোট প্যাকেজ হিসাব করলে প্রকৃত বৃদ্ধি আরও বেশি হবে। গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত সতর্ক থাকুন। এই মুহূর্তে সামাজিক মাধ্যমে অনেক তালিকা ঘুরছে, যেখানে গ্রেড অনুযায়ী সম্ভাব্য বেতন দেখানো হচ্ছে। এই তালিকাগুলো সম্পর্কে সতর্ক থাকা দরকার, কারণ চূড়ান্ত গেজেট প্রকাশ না হওয়া পর্যন্ত কোনো তালিকাই নির্ভরযোগ্য নয়। এগুলো সবই প্রস্তাবিত বা অনুমিত তালিকা। সরকারি গেজেট প্রকাশিত হলেই কেবল নিশ্চিত তথ্য পাওয়া যাবে। চূড়ান্ত গেজেট প্রকাশিত হলে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে পিডিএফ আকারে পাওয়া যাবে। প্রতিটি গ্রেডের বিস্তারিত বেতন তালিকা সহ সব তথ্য সেখানে থাকবে। পেনশনভোগী ও অবসরপ্রাপ্তরা কি পাবেন? শুধু চাকুরিজীবীরাই নন, যারা অবসরে গেছেন তাদের জন্যেও নতুন পে স্কেলে ভালো খবর আছে। পেনশনের পরিমাণ মূল বেতনের ভিত্তিতে নির্ধারিত হয় বলে মূল বেতন বাড়লে পেনশনের পরিমাণও বাড়বে। তাছাড়া পেনশন গ্র্যাচুইটির হার পুনর্নির্ধারণ এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করার বিষয়টিও কমিশনের সুপারিশে গুরুত্বের সাথে এসেছে। যারা ইতোমধ্যে অবসর নিয়েছেন তারাও নতুন পে স্কেল থেকে উপকৃত হবেন কিনা সেটি গেজেট প্রকাশের পরেই জানা যাবে। তবে সাধারণত নতুন পে স্কেল বাস্তবায়নের পর অবসরপ্রাপ্তদের পেনশন পুনর্নির্ধারণের একটি প্রক্রিয়া থাকে। কর্মচারী সংগঠনের দাবি ও সরকারের প্রতিক্রিয়া। সরকারি কর্মচারীদের বিভিন্ন সংগঠন দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে। তাদের প্রধান দাবিগুলো ছিল এরকম: অবিলম্বে নবম পে স্কেল ঘোষণা করতে হবে, অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে ৫০% মহার্ঘ ভাতা দিতে হবে, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল করতে হবে, পেনশন গ্র্যাচুইটির হার প্রতি টাকায় ৫০০ টাকা নির্ধারণ করতে হবে,
এবং শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করতে হবে। চলতি বছরের এপ্রিল মাসে দেশব্যাপী ৬ দিনের কর্মসূচি পালন করা হয়, যা সরকারের উচ্চ পর্যায়ের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। এই কর্মসূচির প্রভাবেই অনেকটা দ্রুত পে স্কেলের কাজ এগিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। সরকার কর্মচারীদের এই দাবির প্রতি সহানুভূতিশীল প্রতিক্রিয়া দেখিয়েছে এবং দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়েছে। গেজেট প্রকাশের পরে আপনাকে কি করতে হবে? গেজেট প্রকাশ হওয়ার পর আপনাকে নিজে থেকে কোনো আবেদন করতে হবে না, কারণ বেতন নির্ধারণের কাজটি হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় এবং সংশ্লিষ্ট দপ্তর স্বয়ংক্রিয়ভাবে করবে। আইবাস প্লাস প্লাস সিস্টেমে আপনার তথ্য আগে থেকেই আছে। নতুন স্কেল অনুযায়ী হিসাব করে আপনার ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি বেতন পাঠানো হবে। তবে একটি বিষয় আপনাকে নিজে করতে হতে পারে। যদি আপনার কোনো ব্যক্তিগত তথ্যে পরিবর্তন এসে থাকে বা আপনার ব্যাংক অ্যাকাউন্টের তথ্য আপডেট করার দরকার হয়, তাহলে সেটা নিজ দপ্তরই জানাতে হবে। এছাড়া গেজেট প্রকাশের পর আপনার দপ্তরের হিসাব শাখার নির্দেশনা মেনে চলুন। এই পে স্কেলের দীর্ঘমেয়াদী প্রভাব কি হবে? নবম পে স্কেল শুধু একটি বেতন বৃদ্ধির ঘোষণা নয়, এর দীর্ঘমেয়াদী প্রভাব অনেক গভীর। সরকারি চাকরির প্রতি আকর্ষণ বাড়বে। যোগ্য ও মেধাবী তরুণরা যদি সরকারি চাকরিতে ভালো বেতন পান, তাহলে তারা এই পেশায় আসতে উৎসাহী হবেন। এতে সরকারি সেবার মান উন্নত হওয়ার সম্ভাবনা আছে। দুর্নীতি কমার সম্ভাবনাও আছে। অনেক সময় কম বেতনের কর্মচারীরা জীবনযাপনের চাপে অনৈতিক পথে যান। বেতন বাড়লে সেই প্রলোভন কমবে। অর্থনীতিতে ভালো প্রভাব পড়বে। লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর হাতে বেশি টাকা আসলে তারা বাজারে বেশি খরচ করবেন। এতে ব্যবসা বাণিজ্য চাঙা হবে, পরিবারের জীবন মান উন্নত হবে। একজন সরকারি কর্মচারীর পরিবারের উপর নির্ভরশীল সদস্যের সংখ্যা গড়ে ৩ থেকে ৪ জন। তার মানে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ মানুষের জীবনে সরাসরি ইতিবাচক প্রভাব পড়বে। সামনের দিনগুলোতে কি কি হবে, ধাপে ধাপে এখন থেকে গেজেট প্রকাশ পর্যন্ত কি কি ঘটবে, সেটা একটু রোডম্যাপ আকারে বলা যাক। আগামী কয়েকদিনের মধ্যে সচিব কমিটির আরেকটি বৈঠক হবে, যেখানে বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো চূড়ান্ত করা হবে। সেই বৈঠকের পর সকল সিদ্ধান্ত একত্রিত করে গেজেটের খসড়া তৈরি করা হবে। খসড়া তৈরির পর আইন মন্ত্রণালয়ের মাধ্যমে আইনি ভেটিং করা হবে। আইনি ভেটিং শেষে গেজেট মুদ্রণ করা হবে এবং বাংলাদেশ গেজেটে প্রকাশিত হবে। গেজেট প্রকাশের পর হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয় থেকে নতুন বেতন স্কেল বাস্তবায়নের নির্দেশনা জারি হবে। প্রতিটি দপ্তর নতুন বেতন হিসাব করে আইবাস প্লাস প্লাসে এন্ট্রি দেবে। এরপর বেতন পরিশোধ হবে এবং কর্মচারী ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসবে। আজকের আলোচনার সারাংশ এবং শেষ কথা। আজকের বিস্তারিত আলোচনায় আমরা যা যা জানলাম তার একটি সংক্ষিপ্ত সারাংশ দেওয়া যাক। আজ ২৪শে জুন ২০২৬ তারিখে সচিব কমিটির বৈঠকে নবম পে স্কেলের নীতিগত সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি বৈঠককে ফলপ্রসূ বলে ঘোষণা করেছেন। ১ জুলাই ২০২৬ থেকে নবম পে স্কেল কার্যকর করার ঘোষণা অপরিবর্তিত আছে। বেতন বৃদ্ধির হার ৫০% থেকে ১০০%-এর মধ্যে হবে, যা চূড়ান্ত হওয়া বাকি। ধাপে ধাপে বাস্তবায়ন হবে, তবে ২ ধাপে করার বিষয়ে আলোচনা চলছে। বর্ধিত বেতনের অর্থ হাতে পেতে সেপ্টেম্বর বা অক্টোবর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। বিচার বিভাগ ও সশস্ত্র বাহিনীর সুপারিশ চূড়ান্ত করতে আরেকটি বৈঠক হবে। গেজেট প্রকাশের আগ পর্যন্ত সামাজিক মাধ্যমের অনির্ভরযোগ্য তালিকায় বিশ্বাস রাখবেন না। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। ১১ বছরের দীর্ঘ অপেক্ষার পর তাঁরা যা পাওয়ার কথা তা পেতে চলেছেন। আমরা আশা করি গেজেট দ্রুত প্রকাশ হবে এবং সকল কর্মচারী সময়মতো তাদের প্রাপ্য বেতন পাবেন। প্রিয় দর্শক ও পাঠক, আজকের এই বিশেষ বিশ্লেষণী প্রতিবেদন এখানেই শেষ করছি। গ্যাজেট প্রকাশ হওয়া মাত্র আমরা পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আবার আপনাদের সামনে আসব। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।